বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান লেকচার 1, এবং এই লেকচার 1-এ আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল, ইংরেজিতে আমরা বলবো ফোর্স। আচ্ছা, তো এই বল বিষয়টা বোঝার আগে আমাদের যে বিষয়টা জানা জরুরি সেটা হচ্ছে জড়তা। জড়তা কি তোমরা বলতে পারো বা তোমরা সহজ করে মনে রাখতে পারো, জড়তা হচ্ছে জড় পদার্থের একটা বিশেষ ধর্ম। কথাটা মনে রাখবা, জড় পদার্থের বিশেষ ধর্ম। জড় পদার্থের কিন্তু অনেক ধর্ম আছে, তার মধ্যে আমি একটা বিশেষ ধর্মকে উল্লেখ করে বলতেছি। সে ধর্মটা কেমন? দেখো, একটা জড় পদার্থের একটা বিশেষ ধর্ম যদি আমরা খেয়াল করি, যেমন দেখো এই হোয়াইট বোর্ডটা আমরা এখানে লাগানো হয়েছে। এখন এই হোয়াইট বোর্ডটা লাগানোর পর যদি কোনো বল প্রয়োগ করা না হয়, কেউ এই হোয়াইট বোর্ডটাকে না সরায়, কখনো যদি এটাকে টাচ না করে কেউ, তাহলে এই হোয়াইট বোর্ডটা কি নিজের থেকে কখনো এর অবস্থানের পরিবর্তন করবে না। এটা কিন্তু কখনোই তার অবস্থানের পরিবর্তন করবে না যদি না বাহ্যিক বল প্রয়োগ করা হয়। এই কথাটা একটু মনোযোগ দিয়ে মনে রাখবা, সেটা হচ্ছে বাহ্যিক বল। যদি না বাহ্যিক বল প্রয়োগ করা হয়, অর্থাৎ বাহ্যিক বল যতক্ষণ না প্রয়োগ করা না হবে ততক্ষণ একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থাতেই থাকবে। ঠিক আছে? যেমন দেখো, আমি যদি টেবিলের উপরে একটা মার্কার বা তোমার টেবিলের উপরে তুমি একটা বই রেখে দিছো, ওই বইটাকে যদি কেউ না সরায়, ওই বইটা কিন্তু আজীবন সেখানেই থাকবে। কোনো না কোনোভাবে তার অবস্থান পরিবর্তন করতে হলে বল প্রয়োগ করতে হবে। তার মানে আমরা বলতে পারি জড়তা হচ্ছে জড় পদার্থের এমন একটা বিশেষ ধর্ম, যে বিশেষ ধর্মের কারণে ওই পদার্থটা যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থাতেই থাকতে চায়। এখানে একটা মজার একটা বিষয় হচ্ছে, দেখো আমরা উদাহরণ দিলাম শুধু একটা স্থির বস্তুকে দিয়ে, কিন্তু আমরা যদি স্থির বস্তুর কথা শুধু চিন্তা না করিয়ে একটা গতিশীল বস্তুর কথা চিন্তা করি, ফর এক্সাম্পল আমি একটা মার্কার নিলাম, দিয়ে ছুঁড়ে মারলাম, তাহলে এটা তো একটা জড় বস্তু। আমি বলতেছি যে জড় বস্তু এমন একটা ধর্ম আছে যে ধর্মর কারণে এই যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থাতেই থাকতে চায়। তো আমি যখন একে নিক্ষেপ করলাম, তাহলে এখন নিক্ষেপ করার পর এর অবস্থা কি? এ একটা বেগে চলতে থাকবে, তাহলে এখন কথা হচ্ছে, এর তো নিজের পক্ষে সম্ভব না ওই বলটাকে থেমে ফেলা। হ্যাঁ, মানে জড়তার ধর্ম অনুসারে ব্যাপারটা এরকমই হওয়া উচিত যে একটা বস্তুকে আমি নিক্ষেপ করব, এটা আজীবন যত বেগে নিক্ষেপ করছে ঠিক তত বেগে আজীবন চলতে থাকবে। যেরকম স্থিরের ক্ষেত্রে বলছিলাম যে বস্তুটাকে স্থির রেখে দিছি, সে আজীবন স্থির থাকবে, ঠিক একই রকম ভাবে গতিশীল কোন একটা বস্তু যখন আমরা নিক্ষেপ করতেছি, তখন ওই বস্তুটাও আজীবন গতিশীল থাকতে চায়। এখানে আমরা জড়তার দুইটা ক্লাসিফিকেশন নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। তো তুমি এটা ক্লাসিফিকেশন করতে পারো আর কি। একটা হচ্ছে স্থিতি জড়তা, আমরা জড়তা থেকে কি পাইলাম, আমরা আলোচনা করবো জড়তা। এখন আমরা জড়তা আলোচনা করতেছি, তো এখান থেকে আমরা দুইটা জড়তা পাইলাম। একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। আচ্ছা, তো স্থিতি জড়তাটা আমরা কি বলতেছি, যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে বলা হচ্ছে স্থিতি জড়তা। এরপর গতি জড়তা কি? কোন গতিশীল বস্তু সুষম বেগে অথবা সুষম দ্রুতিতে সরল পথে, এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তোমরা গতি অধ্যায় থেকে এই দুইটা বিষয় সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিছো বলে আমি মনে করি। একটা হচ্ছে সুষম বেগ আর একটা হচ্ছে সুষম দ্রুতি।
আমি কি বলতেছি একটু খেয়াল করো, যে কোনো গতিশীল বস্তু আজীবন সুষম বেগে অথবা সুষম দ্রুতিতে সরল পথে চলতে চায়। এই চলতে চাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে গতি জড়তা। ঠিক আছে, ওকে। তো আশা করি তোমরা জড়তা, স্থিতি জড়তা এবং গতি জড়তা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। ওকে, এবার আসো, আমি তো এতক্ষণ তোমাকে উদাহরণ দিয়ে বুঝালাম, এবার আসো আমরা ভাষাটাকে এতক্ষণ ধরে যা কিছু বুঝলাম এই বুঝের উপরে সুন্দর করে ভাষাগুলো সাজাইনি, যাতে আমরা নিজে মনে রাখতে পারি সহজে, এবং যদি লেখার প্রয়োজন হয় বা কাউকে বলার প্রয়োজন হয় খুব সহজে উপস্থাপন করতে পারি। আমি সচরাচর একটা কথা বলে থাকি যে তুমি কখনো মুখস্থ করবা না, মুখস্থ করলে সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো কিন্তু যদি মুখস্থ না করো তাহলে কখনো ভুলে যাবে না। এখন কথা হচ্ছে মুখস্থ না করলে মনে থাকবে কিভাবে? বুঝেও মনে রাখবা। মুখস্থ করে মনে রাখা একটা বিষয়, আর বুঝেও মনে রাখা আরেকটা বিষয়। কিভাবে? যেমন দেখো, আমি এখানে যে এক্সাম্পলটা দিলাম, তুমি জড়তা যখনই চিন্তা করবা, জড়তা কি, জড়তা বলার প্রয়োজন হচ্ছে বা লেখার প্রয়োজন হচ্ছে, তুমি এক্সাম্পলটা চিন্তা করবা। তুমি তোমার বাস্তব দিকে তাকাবা, তোমার আশপাশের সব কিছুর দিকে তাকাবা, তাকায় চিন্তা করবা এটা কিভাবে হয়, কেন হয়, সেই কথাগুলা শুধু সুন্দর করে ভাষায়, পদার্থবিজ্ঞানের ভাষায় তুমি লিখে ফেলবা। ঠিক আছে, এটাই তোমার কাজ। ওকে, তো জড়তা নিয়ে আমরা কি বলতেছিলাম? জড় পদার্থের একটা বিশেষ ধর্ম, বা আমরা বলতে পারি যে জড় পদার্থের যে বিশেষ ধর্মের কারণে কোনো একটা বস্তু বা কোনো একটা জড় পদার্থ যে অবস্থায় আছে, চিরকাল সেই অবস্থায় থাকতে চায়। আরো সহজ করে যদি, আরো সংক্ষেপ করে যদি আমরা বলতে চাই যে কোন একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে। কি বললাম বলো তো? তোমরা কথাগুলো এই সংজ্ঞাগুলো লিখে রাখবা, এই সংজ্ঞাগুলো নোট করে খাতায় লিখে রাখবা। আমি আবারও বলতেছি, কোন বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাকে বলা হচ্ছে জড়তা। আর আমরা জড়তা দুই রকমের জড়তা পাচ্ছি, একটা হচ্ছে স্থিতি জড়তা, অন্যটি হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা কি? কোনো স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে স্থিতি জড়তা। আর কোনো গতিশীল বস্তু আজীবন সুষম বেগে অথবা সুষম দ্রুতিতে সরল পথে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাকে বলা হয় গতি জড়তা। তবে তোমরা চাইলে এখানে সুষম বেগে লিখতে পারো অথবা সুষম দ্রুতিতে সরল পথে লিখতে পারো, যে কোনো একটা লিখলে যথেষ্ট। ঠিক আছে, ওকে। তাহলে আমরা জড়তা সম্পর্কে জানলাম এবং জড়তার দুইটা ধরন দেখলাম, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। ওকে, জড়তা সম্পর্কে তোমরা কিছু ইনফরমেশন লিখে রাখতে পারো। সেটা হচ্ছে জড়তার পরিমাপক ভর। ব্যাপারটা কিরকম? জড়তার পরিমাপক ভর, এই কথাটা দ্বারা আমি কি বোঝাচ্ছি? এই কথাটা দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে একটা বস্তুর জড়তা কতটুকু হবে। আচ্ছা, জড়তা বলতে তুমি কি চিন্তা করতেছো? জড়তা বলতে তুমি চিন্তা করবা যে ওই বস্তুটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে চেষ্টা। ঠিক আছে, ওকে। তাহলে কোন একটা বস্তু কতটুকু জড়তার পরিমাণ কত হবে, অর্থাৎ কোন একটা স্থির বস্তুকে তুমি গতিশীল করতে চাচ্ছ। ধরো একটা মার্কারকে তুমি গতিশীল করতে চাচ্ছ, তোমার এখানে মার্কারকে গতিশীল করতে হলে খুব অল্প পরিমাণ আর কি বল প্রয়োগ করতে হবে, অল্প পরিশ্রমে বা অল্প চেষ্টায় তুমি এটাকে গতিশীল করতে পারবে। কিন্তু তোমার রুমের পড়ার টেবিল অথবা তোমার রুমের বিছানা বা বেড, এটাকে যদি তুমি গতিশীল করতে চাও তাহলে তোমার অনেক বেশি বল প্রয়োগ করতে হবে বা অনেক বেশি পরিশ্রম করতে হবে। কেন? কারণ মার্কারটার জড়তার পরিমাণ কম, আর তুমি যে ভারী বস্তুকে বা অন্য যে কোনো তোমার রুমের যে কোনো একটা কিছু চিন্তা করতে পারো, সেটাকে গতিশীল করতে চাচ্ছ, ওইটার জড়তার পরিমাণ বেশি। আচ্ছা, এখন তাহলে কোনটার জড়তার পরিমাণ কেমন হবে আমরা কিভাবে বুঝবো? তো এই কথাটার দিকে তাকাও, এখানে আমি লিখছি জড়তার পরিমাপক ভর, অর্থাৎ যেই বস্তুটার ভর যত বেশি হবে ওই বস্তুর জড়তা তত বেশি হবে। মার্কারটার ভর কম তাই এর জড়তাও কম। আর কোন একটা ভারী বস্তু, তোমার বিছানা
বেড, আলমারি, তোমার রুমের অন্য কোনো মানে আসবাবপত্র, এইগুলা হচ্ছে ভর অনেক বেশি হওয়ার কারণে এদের জড়তাও অনেক বেশি। ঠিক আছে, এটা সাধারণত আমাদের এমসিকিউ এর জন্য কাজে লাগে। এটা তোমরা লিখে রাখতে পারো নোট করে যে জড়তার পরিমাপ হচ্ছে ভর। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব যে আচ্ছা, এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে যে বস্তুর ভর বেশি সেই বস্তুকে এক অবস্থান থেকে আরেক অবস্থানে আনতে বা গতিশীল করতে বেশি বল প্রয়োগ করতে হবে। আর যে বস্তুর ভর কম, তার জড়তা কম, এবং তার জড়তা কম হওয়ার কারণে তাকে গতিশীল করতে কম পরিমাণ বল লাগবে। ঠিক আছে, দেখো এই কথাগুলো, আমি যে কথাগুলো বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবা এবং প্রত্যেকটা কথা মাথার ভিতরে নেওয়ার চেষ্টা করবা। কেন জানো, তোমাদের খ নম্বরের কোশ্চেন বা অনুধাবনমূলক যে প্রশ্নটা হয়, এই প্রশ্নটা খুব সেন্সিটিভ হয়। দেখা যায় কি যে প্রশ্নটা করা হয়েছে ওই প্রশ্নটা আমি বুঝি, কিন্তু উত্তরটাও জানি, কিন্তু ভাষায় লিখতে হবে কি, লেখার ভাষাটা খুঁজে পাওয়া যায় না। এই কারণটা হচ্ছে তোমরা পদার্থবিজ্ঞানের সাথে খুব অল্প দিন হলে সম্পৃক্ত হয়েছ। এতে করে পদার্থবিজ্ঞানের ভাষা, কোন একটা ঘটনা পদার্থবিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করতে হয়, এটা তোমাদের এখনো পুরোপুরি জানা হয়ে ওঠে না। তো এই জন্য এই যে দেখো, আমি কোন একটা ঘটনাকে কিভাবে বলতেছি, একই ঘটনা অন্য মানুষ সাথে একভাবে বলতো, আমি বলতেছি। কেউ বলতো তোমার বিছানা সরাইতে, তোমার হচ্ছে টেবিল সরাইতে, আমি বলতেছি কি তোমার টেবিলকে গতিশীল করতে, তোমার টেবিলের অবস্থান পরিবর্তন করতে। এই যে ভাষাগত যে পার্থক্য, শব্দ চয়নের যে পার্থক্য, পদার্থবিজ্ঞান সম্পর্কিত শব্দ চয়ন, এই খ নম্বর বা অনুধাবনমূলক প্রশ্নে আমাদের এই প্রবলেমটা হয়। প্রশ্ন বুঝি, অ্যান্সারও জানি, কিন্তু ভাষাটাকে সাজায় লিখতে পারি না। তো এই জন্য এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা এবং শোনার পরে সেটা নিজের মধ্যে ধারণ করে রাখবা, তাহলে দেখবা তোমার খ নম্বর প্রশ্নটা অনেক ইজি হয়ে গেছে। ওকে, এবং আমি যে টপিকগুলো এখানে পড়াবো এগুলো সবগুলোই তোমাদের ক, খ বা বেসিক এর জন্য কাজে দেবে। এরপরে আমরা গাণিতিক অংশে যাব। ওকে, তো আসো আমরা এর পরবর্তীতে আলোচনা করব বল সম্পর্কে। তো দেখো, জড়তা থেকেই বলের একটা ধারণা পাওয়া যায়। দেখো, কোন একটা বস্তু আমরা একটা চিন্তা করি, একটা ভারী বস্তু, পাথর বা অন্য কিছু, একটা কাঠ, ইট, কোন একটা কিছু চিন্তা করতে পারো, অনেক ভারী একটা কিছু। এই ভারী বস্তু, এটা একটা জড় বস্তু। এখন এই জড় বস্তু হওয়ার কারণে কি হবে, আচ্ছা, এর নিজের থেকে অবস্থান পরিবর্তন করার কোনো প্রবণতা থাকবে না। জড়তার সংজ্ঞা অনুসারে একটু আগে আমরা যা কিছু জানলাম যে এই যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাই। কিন্তু আমরা যদি চাই যে এই যে অবস্থায় আছে আমরা তাকে এই অবস্থায় রাখতে চাচ্ছি না, এর অবস্থানের পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে এই কোন অবস্থায় আছে, এর স্থির অবস্থায় আছে। তো স্থির অবস্থায় থেকে আমরা যদি গতিশীল করতে চাই, স্থির অবস্থা থেকে গতিশীল করতে চাইলে এখন কি করতে হবে? দেখো, সাধারণভাবে আমরা বুঝি যে এর উপরে মানে স্থির এই বস্তুটাকে গতিশীল করতে হলে আমাদেরকে এই পাশ থেকে ধাক্কা দিতে হবে বা বল প্রয়োগ করতে হবে। আমরা সাধারণত ধাক্কা বলকে একই বুঝে থাকি, কিন্তু পদার্থবিজ্ঞানে ধাক্কা বলের মধ্যে একটু পার্থক্য আছে। ধাক্কা বল চাপ এর মধ্যে একটু পার্থক্য আছে। তো আসলে এই বস্তুটাকে বল প্রয়োগ করতে হবে। কি প্রয়োগ করতে হবে বলতো? বল প্রয়োগ করতে হবে। যখন আমরা বল প্রয়োগ করবো মানে কি, এরকম করে চাপ মানে বল দিব, এরকম করে হাত দিয়ে এরকম করে বল প্রয়োগ করবো, তখন এই বস্তুটার কি হবে, স্থির অবস্থান থেকে গতিশীল হবে। ঠিক আছে, আবার মনে করো এই বস্তুটা গতিশীল হয়ে গেল, তাহলে জড়তার সংজ্ঞা অনুসারে কি হবে, এই বস্তুটা আজীবন গতিশীলই থাকতে চাইবে, এই বস্তুটা আজীবন গতিশীলই থাকতে চাইবে, কারণ এই জড় পদার্থ নিজের থেকে কিছু করার নেই। এখন ধরে নাও বস্তুটা গতিশীল। এখন এই গতিশীল বস্তুটাকে তুমি যদি আবার স্থির করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে আবারও তোমাকে ওই পাশ থেকে বল প্রয়োগ করতে হবে, আবারও তোমাকে এই পাশ থেকে বল প্রয়োগ করতে হবে। এই পাশ থেকে যখন বল প্রয়োগ করবা তখন কি হবে, এই গতিশীল বস্তুটা আবার স্থির হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা বলতে পারতেছি বল এমন একটা ফ্যাক্টর যেটা জড়তার পরিবর্তন করে, স্থিতি জড়তা থেকে গতি জড়তায় নিয়ে আসে, গতি জড়তা থেকে স্থিতি জড়তায় নিয়ে আসে। আবার এমনও হইতে পারে যে
স্থির জড়তা থেকে গতি জড়তা আনতে পারতেছে না, কিন্তু তারপরেও সেটাকে আমি বল প্রয়োগ করবো। কেমন? আমি যদি সারাদিন ধরে এই দেয়ালে ধাক্কা দিতে থাকি, এরকম করে বল প্রয়োগ করতে থাকি, আমি কি এটাকে সরাইতে পারবো? পারবো না, কিন্তু এটাও বল। ঠিক আছে? ওকে। তবে কাজের সংখ্যার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে এই বিষয়ে আলোচনা করবো। তাহলে বল সম্পর্কে আমরা কি কি বৈশিষ্ট্য পাচ্ছি? বল সম্পর্কে আমরা প্রথম যে বৈশিষ্ট্য পাচ্ছি সেটা হচ্ছে বল কোনো স্থির বস্তুকে গতিশীল করে। বল কি করে? স্থির বস্তুকে গতিশীল করে। আবার কি করে? গতিশীল বস্তুকে স্থির করে। ঠিক আছে? আবার এরকম হইতে পারে, যেমন দেখো ফুটবল খেলায় আমরা যেমন দেখি একজন প্লেয়ার মনে করে এখানে আছে, এই প্লেয়ার একটা বল কিক করছে, এখানে গোল পোস্ট, এখানে গোল পোস্ট। ওকে, আচ্ছা, তো এখানে গোল পোস্ট, একজন এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি আরেকটু উপরে নেই। মনে করো এখানে একজন প্লেয়ার আছে, এখানে গোল পোস্ট, তো এখানে আরেকজন প্লেয়ার আছে, এখানে আরেকজন প্লেয়ার আছে। তো এখন প্রথম বলার বা প্রথম যে প্লেয়ার সে কি করবে? বলটা এখানে কিক করবে। মনে করো অনেক প্রচন্ড পরিমাণ বলে বা প্রচন্ড পরিমাণ বেগে এই বলটাকে এখানে কিক করবে। আচ্ছা, এই প্লেয়ারটাকে তখন কি করতে হবে? খুব বেশি বল প্রয়োগ করতে হবে না। এই বলের, এই ফুটবলটা শুধু একটু দিক পরিবর্তন করে দিলেই গোল পোস্টের মধ্যে ঢুকে যাবে। শুধু একটু ঠুকায় রাখা। তোমরা যখন ক্রিকেট খেলায় যখন দেখবা ফুল স্পিডে যখন বল করা হয়, বলটাকে শুধু একটু ঠুকায় দিতে হয়। কি করতে হয়? একটু টাচ করে দিলে বলের দিক পরিবর্তন হয়ে যায়, ওই স্পিডেই বলটা চলে যায়। এটা কি আসলে? এটা হচ্ছে গতির দিক পরিবর্তন। এই প্লেয়ারটা কি করছিল? এই প্লেয়ারটা ফুটবলের উপরে একটা গতি প্রয়োগ করছিল বা বেগ প্রয়োগ করছিল, তাই না? এই প্লেয়ারটা কি করছে? বল প্রয়োগ করে সেই গতির দিক পরিবর্তন করে দিছে। তাহলে প্রথমে এই প্লেয়ারটা কি করছিল? কোনো একটা বলকে গতিশীল করছে, আর এই প্লেয়ারটা সেই বলের গতির দিক পরিবর্তন করে দিছে। কিসের মাধ্যমে? বল প্রয়োগের মাধ্যমে। কিসের মাধ্যমে? বল প্রয়োগের মাধ্যমে। তাহলে এখান থেকে আমরা বলের আরো একটা সংজ্ঞা পাচ্ছি, সেটা হচ্ছে বল প্রয়োগে গতি বা বেগের দিকের পরিবর্তন হয়। তাহলে এই যে সামগ্রিক কথাবার্তা সবগুলাকে সাজায় আমরা বলতে পারি যে এখানে বস্তুটা স্থির ছিল, প্রথমে বল সেটাকে গতিশীল করলো, তারপর সেই গতিশীল বস্তুকে বল আবার স্থির করে ফেললো, আবার এখানে এসে বল কোন একটা গতিশীল বস্তুকে তার গতির দিক পরিবর্তন করে দিল। এই তিনটা এক্সাম্পলকে আমরা যদি সাজায় সুন্দর করে একটা ভাষা বলি যে যা কিছু বা যে ফ্যাক্টর, বা আমরা যা কিছু বলবো কঠিন ভাষায় না যায়, যে যা কিছু বা যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, বা কোনো গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়, অথবা কোনো বস্তুর গতির দিক পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। আশা করি এই সংজ্ঞাটা তোমাদের মুখস্থ করতে হবে না। এই এক্সাম্পলটা যদি তোমরা মনে রাখো তাহলে খুব সহজেই তোমরা বলের সংজ্ঞাটা মনে রাখতে পারবা। ওকে, আচ্ছা, আমি আবারও বলতেছি, যা কিছু কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, বা কোনো গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়, অথবা কোনো গতিশীল বস্তুর দিক পরিবর্তন, গতির দিক পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। এই সংজ্ঞাটা কিন্তু খাতায় লিখে নাও। আমি লাস্ট আরেকবার বলতেছি, যা কিছু কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, কোন গতিশীল বস্তুকে স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়, এবং কোন গতি দিক পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। ঠিক আছে? তো আসো আমরা এখন পর্যন্ত পড়ে ফেললাম জড়তা এবং বল। তো এই জড়তা থেকে আমরা বলের ধারণা পাইলাম,
জড়তার বল সম্পর্কিত নিউটনের প্রথম সূত্র আছে। তো নিউটনের প্রথম সূত্রটা আমরা একটু এখন পড়ে ফেলব। আচ্ছা, নিউটনের প্রথম সূত্র আমি আগে ভাষাটা লিখব, তারপর তোমাদেরকে বোঝা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তোমরা আমার সঙ্গে লিখে ফেলো, প্রত্যেকটা ওয়ার্ড এক্সাক্ট করে লিখবা, সঠিক করে লিখবা। বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। ওকে, তাহলে কি বললাম দেখো, বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। তবে তোমরা চাইলে এখানে সুষম বেগের পরিবর্তে লিখতে পারো সুষম দ্রুতি, সুষম দ্রুতিতে সরল পথে, যে কোনো একটা, ঠিক আছে? ওকে, তবে এটা কখনো করো না যে সুষম দ্রুতি লিখছো সরল পথ লেখো নাই, অথবা সুষম বেগ লিখছো আবার সরল পথেও লিখছো, ঠিক আছে? সুষম বেগ লিখলে সরল পথে লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, নিউটনের প্রথম সূত্রটা একটু খেয়াল করো, বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। অনেকটা জড়তার সংজ্ঞার মতোই, যেহেতু জড়তার থেকে আমরা এটা ধারণা পেয়ে গেছি, এজন্য বলা হয়ে থাকে যে নিউটনের প্রথম সূত্র থেকে আসলে জড়তার ধারণা পাওয়া যায়। নিউটনের প্রথম সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় বলতো? জড়তার ধারণা পাওয়া যায়। নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়। এই ইনফরমেশনটা তোমরা লিখে রাখবা। এটাতে এমসিকিউ আকারে আসে যে কোন সূত্র থেকে, নিউটনের কোন সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়। নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়। আচ্ছা, এই সূত্রটা আপাত দৃষ্টিতে সহজ এবং আসলে সহজ, কিন্তু ছোট্ট একটা জায়গায় একটু বোঝার মতো আছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে বাহ্যিক বল। একটু খেয়াল করো, বাহ্যিক কোনো বল কি বলছে? বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। অর্থাৎ গতিশীল বস্তু গতিশীল থাকবে, তার মানে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। কখন? যখন বাহ্যিক বল প্রয়োগ করা না হবে। বাহ্যিক বল বিষয়টা কি? বাহ্যিক বল বিষয়টা হচ্ছে কোন একটা সিস্টেমের বাহির থেকে বল প্রয়োগ করা, সিস্টেমের ভিতর থেকে না। ফর এক্সাম্পল, এখানে একটা মজার একটা এক্সাম্পল দেওয়া যায়। তুমি সিএনজিতে চড়ে কোথাও একটা যাচ্ছ, তুমি সিএনজির পেছনে বসে আছো, সিএনজি চালক সামনে বসে আছে। হঠাৎ করে সিএনজির স্টার্ট বন্ধ হয়ে গেল। সিএনজি চালক তোমাকে বলল, ভাই, বাবু, ভাই বলি, ভাই একটু হেল্প করেন আমাকে, সিএনজিকে একটু ধাক্কা দেন, আমি সামনে আগায় নেই। তুমি কি করলা? সিটে বসে থেকে, সিএনজির ভিতরে সিটে বসে থেকে চালকের সামনের যে সিট থাকে সেখানে ধাক্কা দিচ্ছ। বুঝতে পারছো আমার কথা কি বলতে চাচ্ছি? তুমি সিএনজির মধ্যেই বসে আছো, সিএনজির মধ্যে বসে থেকে সিএনজিকেই ধাক্কা দিচ্ছ। তাইলে কি সিএনজিটা চলবে? সিএনজিটা কি যাবে? আমি বিষয়টা বুঝাতে পারছি কিনা? যে ধরো এখানে একটা সিএনজি আছে, তো তুমি সিএনজি চালক এখানে বসে আছে,
তুমি পেছনের সিটে বসে আছো, সিএনজি চালক তোমাকে বসে ভাই একটু হেল্প করেন, আমাকে একটু ধাক্কা দেন, মানে সিএনজিকে একটু ধাক্কা দেন, সামনে আগায় নিন। তখন তুমি কি করছো, এখান থেকে এখানে ধাক্কা দিচ্ছ, সিটের উপরে বসে থেকে চালকের সিট বরাবর ধাক্কা দিচ্ছ। কি হবে, সিএনজিটা কি চলবে? সিএনজিটা কি সামনে আগাবে? আগাবে না। কিন্তু সিএনজিটা কিন্তু এক বিন্দু পরিমাণও সামনে আগাবে না। কেন আগাবে না? কারণ এটা হচ্ছে অভ্যন্তরীণ বল। কি বল বলতো? এটাকে আমরা বলবো হচ্ছে অভ্যন্তরীণ বল। ঠিক আছে, ওকে। এই সিএনজি কে গতিশীল করতে হলে তোমাকে কি করতে হবে? সিএনজির বাইরে বের হয়ে আসতে হবে, সিএনজির বাইরে বের হয়ে এসে এখান থেকে বল প্রয়োগ করতে হবে। আর যেটাকে আমরা বলবো হচ্ছে বাহ্যিক বল। ঠিক আছে, তাহলে কোন একটা বস্তুকে স্থির অবস্থা থেকে গতিশীল করতে চাইলে কি করতে হবে? বা গতিশীল অবস্থা থেকে বা তার জড়তা পরিবর্তন করতে চাইলে কি করতে হবে? বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। তোমরা যদি কখনো বাহ্যিক কথাটা বাদ দিয়ে ফেলো তাহলে কি বোঝাবে? সেটা অভ্যন্তরীণ বল হতে পারে। সেক্ষেত্রে কিন্তু নিউটনের প্রথম সূত্রটা সঠিক, মানে একটু মিস হয়ে যাবে। ঠিক আছে, তো মাথায় রাখবা যে নিউটনের প্রথম এই সহজ সূত্রটাতে যেন এই সহজ একটা ভুল না হয়ে যায়। ওকে, এরপরে আমরা আলোচনা করব বল সম্পর্কিত বিস্তারিত, এবং এই আলোচনা হবে আমাদের পরবর্তী লেকচার 2। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।